নমস্কার। আমরা শুনছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস বিপিনের সংসার। আজ শুনে নেব দ্বিতীয় পর্বটি। আমার গল্প পাঠ যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আসুন শুনে নিই আজকের পর্বটি। রাত্রে বিপিনের ভালো ঘুম হইল না। মানির সঙ্গে দেখা হওয়াতে তাহার মনের মধ্যে কেমন যেন সব গোলমাল হইয়া গিয়াছে। মানি তাহার সঙ্গে কথা বলিবার জন্যই জানালার ধারে দাঁড়াইয়াছিল। তাহা হইলে সে আজও মনে রাখিয়াছে। তবে যে বলে বিয়ে হলে মেয়েরা সব ভুলে যায়। বিপিনের পৌরুষ গর্ব একটু তৃপ্ত হইয়াছে। মানি জমিদারের মেয়ে, সে গরিব, লেখাপড়াও এমন কিছু জানে না, দেখিতেও খুব ভালো নয়। তবুও তো মানি তাহারই সঙ্গে নির্জনে কথা বলিবার জন্য লুকাইয়া জানালায় দাঁড়াইয়াছিল। 2-3 দিনের মধ্যে মানির সঙ্গে আর দেখা হইল না। অনাদিবাবু তাহাকে লইয়া হিসাবপত্র দেখিতে বসেন। রেকর্ড আজ 2 মাস লেখা হয় নাই, খতিয়ান তৈয়ারি হয় নাই, মাসকাবারি হিসাবের তো কাগজটাই কাটা হয় নাই। খাইবার সময় বাড়ির মধ্যে যায়, আর খাইয়া আসিয়াই কাছারি বাড়িতে গিয়া জমিদার বাবুর সামনে বসিয়া কাজ করিতে হয়। অনাদিবাবু খারাপ লোক নন, তবে গম্ভীর প্রকৃতির লোক, কথাবার্তা বেশি বলেন না। জমিদারির কাজ খুব ভালোই বোঝেন। তিনি আসনে বসিয়া থাকিলে কাজে ফাঁকি দেওয়া শক্ত। বিপিন, গত মাসের পোজাওয়ারি হিসেবটা একবার দেখি তো। বিপিন ফাঁপড়ে পড়িল। সেই খাতায় গত 3 মাসের মধ্যে সে হাতই দেয় নাই। ও খাতা এখন তৈরি নেই। তৈরি নেই? তৈরি করো। কিস্তির আর দেরি কি? এখনও যদি তোমার সেই হিসেব তৈরি থাকে তো। তারপরে আছে নানা ঝঞ্ঝাট। জেলেরা কোমর জাল ফেলিয়াছিল পুঁটিখালির বাওড়ে। বিপিনই জাল পিছু 5 টাকা হিসাবে তাহাদের বন্দোবস্ত দিয়াছিল। আর 4 মাস হইয়া গেল কেহই 1 পয়সাও আদায় দেয় নাই। সেই জন্য জমিদারবাবুর কাছে কৈফিয়ত দিতে দিতে তার প্রাণ গেল। আজই অনাদিবাবু বলিলেন, তুমি খেয়ে দিয়ে বিরুহারিকে সঙ্গে নিয়ে নিজে একবার ঘোষপুরে যাও। আজ কিছু বেটাদের কাছ থেকে আনতেই হবে। মেয়ে জামাই এখানে রয়েছে, খরচের অন্ত নেই। আজ অন্তত 20 টাকা নিয়েই এসো। এই রৌদ্রে খাইয়া উঠিয়া ঘোষপুরে ছুটিতে হইবে। নায়েব গোমস্তা প্রজাবাড়ি তাগাদা করিতে দৌড়ায় কোনো জমিদারিতে, কিন্তু ইহাদের এখানে এমনই ব্যবস্থা। পাইক পেয়াদার মধ্যে বিরুহারি এক হইয়াও বহু, এবং বহু হইয়াও এক। বাজে পয়সা খরচ ইহারা করিবেন না, সুতরাং আদায়ের অবস্থাও তথৈবচ। সন্ধ্যার সময় ঘোষপুর হইতে সে ফিরিল। জেলেদের পাড়ায় আজ 2-3 মাস হইল ঘোর ম্যালেরিয়া লাগিয়াছে। কেহই কাজে বাহির হইতে পারে নাই। কোমর জাল যেমন তেমনি জলে ফেলা রহিয়াছে। তবুও সে নিজে গিয়াছিল বলিয়া তাহার খাতিরে টাকা 4 মাত্র আদায় হইয়াছে। রাত্রে অনাদিবাবু ডাকিয়া পাঠাইলেন বাড়ির মধ্যে। গিন্নিও সেখানে ছিলেন। তা কত আদায় করলে বিপিন? বিপিন মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, আগে 4 টাকা। অনাদিবাবু গুড়গুড়ির নল ফেলিয়া তাকিয়া ছাড়িয়া সোজা হইবার চেষ্টা করিলেন। 4 টাকা মোটে? বলো কি? এর নাম আদায়? তবেই তুমি মহালের কাজ করেছ। গিন্নি বলিয়া উঠিলেন, জেলেদের মহালে গেলে বাপু, আর 1-8টা বড় মাছি নয় নিয়ে এসো। মেয়ে জামাই এখানে রয়েছে, তা তোমার কি আর সেই হুঁশ পর্ব আছে? সেই দিন বললাম ধোপাকালির হাট থেকে মাছ আনতে, নাকি 250-এর একটা কাতলা মাছ পয়সা দিয়ে তিনি কিনে এনে হাজির। বিপিনের ভয়ানক রাগ হইল। একবার ভাবিল, সে বলে, তা বেশ তো, এমন লোক রাখুন যে প্রজা ঠেঙিয়ে বিনে পয়সায় মাছ আপনাদের এনে দিতে পারবে। আমি চললুম, আমার মাইনে যা বাকি পড়েছে আজই চুকিয়ে দিন। কিন্তু অনেক কষ্টে সামলাইয়া গেল। কেবল বলিল, মাছ কেউ এখন ধরছে না মাসিমা, সবাই মরছে ম্যালেরিয়ায়, মাছ ধরবার একটা লোকও নেই। বিপিন সামলাইয়া গেল মানির কথা মনে করিয়া।
মানি এখানে থাকিতে তাহার বাপ মায়ের সঙ্গে সে অপ্রীতিকর কিছুই করিতে পারিবে না। জমিদার গিন্নি বলিলেন, আর বার বাড়িতে যাচ্ছ কেন? একেবারে খেয়ে যাও। ইহাদের বাড়িতে রাঁধুনি আছে, এক বৃদ্ধা বামুনের মেয়ে। সে রাত্রে চোখে দেখিতে পায় না বলিয়া গিন্নি নিজেই পরিবেশন করেন। জামাইবাবুও একসঙ্গেই বসিয়া খান, তবে তিনি নরলোকের সঙ্গে বড় একটা কথাবার্তা বলেন না। আজও বিপিন দেখিল, একই জায়গায় খাইতে বসিয়া জামাইয়ের পাতে পড়ল মিষ্টি পোলাও, আর তাহার পাতে দেওয়া হইল সাদা ভাত। তবে একসঙ্গে বসাইবার মানে কি? সেই দিনও ঠিক এমন হইয়াছে, তা সে জানে। ইহারা কৃপণের অ্যাক্সিস। জামাইয়ের জন্য কোনো রকমের ক্ষুদ্র হাঁড়ির এক কোণে দুটি পোলাও রাঁধিয়াছেন। তাহা হইতে তাহাকে দিতে গেলে চলিবে কেন? তবু রোজ পোলাওয়ের ব্যবস্থা করিয়া বড় মানুষই দেখানো চায়। খাওয়ার পর সে চলিয়া আসিতেছে বাহির বাড়িতে। জানালায় মানি দাঁড়াইয়া তাহাকে ডাকিল, ও বিপিনদা, এই যে মানি, কয়দিন দেখিনি। তুমি কখন যাও কখন খাও, তোমার নিজেরই হিসেব আছে? আজ পোলাও কেমন খেলে? বেশ। না, সত্যি বলো না, ভালো হয়েছিল? কেন বলো তো? আগে বলো না, কেমন হয়েছিল? বললাম তো, বেশ হয়েছিল। আমি রেঁধেছি। তুমি মিষ্টি পোলাও খেতে ভালোবাসতে, মনে আছে? খুব মনে আছে। আচ্ছা, আমি যাই মানি, রাত হয়ে গেল খুব। মানি একটু ইতস্তত করিয়া বলিল, মা তোমাকে পেট ভরে খেতে দিয়েছিল তো পোলাও? আমি ওখানে যেতাম, কিন্তু। বিপিন বুঝিতে পারিল মানির স্বামীও সেইখানে, আর এই অবস্থায় মায়ের সামনে পল্লীগ্রামের রীতি অনুসারে মানির যাওয়াটা অশোভন। হ্যাঁ হ্যাঁ, সেই সব ঠিকই হয়েছিল, আমি যাই। মানি বুদ্ধিমতী মেয়ে। মায়ের হাত সে খুব ভালো রকমই জানে, আর জানে বলিয়াই সে এই প্রশ্ন বিপিনকে বারবার করিল। কিন্তু বিপিনের উড়ু উড়ু ভাব দেখিয়া সে একটু বিস্মিত না হইয়া পারিল না। বিপিনদা তো কখনো তাহার সঙ্গে কথা বলিবার সময় এমন যাই যাই করে না। হয়তোবা ঘুম পাইয়াছে, রাত তো কম হয় নাই। ইহার পর 2-3 দিন সে জমিদার বাবুর হুকুমে জেলেদের খাজনার তাগিদা করিতে ঘোষপুরে গিয়া রহিল। ওখানকার মাতব্বর প্রজা রায়চরণ ঘোষের চণ্ডীমণ্ডপে ইহার পূর্বেও সে কিস্তির সময় কয়েকদিন ছিল। নিজেই রাঁধিয়া খাইতে হয়, তবে আদর যত্ন যথেষ্ট। সঙ্গতিপূর্ণ গোয়ালা বাড়ি, দুধ দই ঘিয়ের কোনো অভাব নাই। জমিদারের ব্রাহ্মণ ন্যায় বাড়িতে অতিথি। বাড়ির সকলেই হাত জোড়ো আর তটস্থ। কিন্তু বিপিন মনে মনে ভাবে, এতে কি জমিদারের মান থাকে? এমন হয়েছে আমাদের জমিদার, যে একখানা কাছারি ঘরও করবেন না, অথচ এই মহালে সালিয়ানা 2500 টাকা আদায়। একখানা দোচালা ঘর তুলে রাখলেও তো হয়, কিন্তু তাতে যে পয়সা খরচ হয়ে যাবে, উড়ে বাবারে। 3 দিনের দিন রাত্রে বিপিন জমিদার বাড়ি ফিরিল। যাহা আদায়পত্র হইয়াছে অনাদিবাবুকে তাহার হিসাব বুঝাইয়া দিয়া একটু বেশি রাত্রে বাড়ির ভেতর হইতে খাইয়া ফিরিতেছে। জানালায় দাঁড়াইয়া মানি ডাকিল, বিপিনদা। এই যে মানি, কেমন? তোর নাকি মাথা ধরেছিল শুনলুম মাসিমার মুখে। মানি সেই কথার কোনো উত্তর না দিয়ে বলিল, দাঁড়াও, একটা কথা বলি। কি রে? তুমি সেদিন মিথ্যে কেন বলে গেলে আমার কাছে? তুমি পোলাও খেয়েছিলে সেই দিন? মেয়ে মানুষ তুচ্ছ কথা এত মনে করিয়া রাখিতে পারে? বাসি কাসুন্দির ঝাঁঝটাও ওদের স্বভাব। 2 দিনের আদায়পত্রের ভিড়ের মধ্যে কাছারির কাজের চাপে তাহার কি আর মনে আছে সেই দিন কি খাইয়াছিল না খাইয়াছিল। মানির যেমন পাগলামি। বিপিন মৃদু হাসিয়া বলিল, কেন খাইনি, তাতে কি? মানি বিপিনের কথার সুরে কৌতুকের আভাস পাইয়া ঝাঁঝালো সুরে বলিয়া উঠিল, তাতে কিছু না, কিন্তু তুমি মিথ্যে কথা কেন বলে গেলে? বললেই হতো খাইনি, আমি তোমায় ফাঁসি দিতাম। বিপিন পুনরায় মৃদু হাসি মুখে বলিল, সেটাই কি ভালো হতো? তোর মনে কষ্ট দেওয়া হতো?
মানি সেই কথার কোনো উত্তর না দিয়া জানালা হইতে সরিয়া গেল। বিপিন হতবুদ্ধর মতো কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া বলিল, ও মানি, রাগ করবার কি আছে এত? শোন না, ও মানি। কিন্তু কোনো সাড়া শব্দ না পাইয়া বিপিন বাহির বাড়ির দিকে চলিল। মনে মনে ভাবিতে ভাবিতে চলিল, মেয়ে মানুষ সব সমান, যেমন মনোরমা তেমনই মানি। আচ্ছা, কি করলাম আমি বলো তো? দোষটা আমার কি? মনে মনে কেন জানি কেন বিপিন কিন্তু শান্তি পাইল না। মানিটা কেন যে তাহার উপর রাগ করিল, করাই বা যায় কি? মানির তাহার প্রতি এতটা টান, তাহা বিপিন কি জানিত? অবশ্য জানিয়া মনে মনে যেমন একটু বিস্মিতও হইল, সঙ্গে সঙ্গে আবার খুশি না হইয়াও পারিল না। পরদিন সকালে বিপিন বাড়ির মধ্যে খাইতে বসিয়াছে। জমিদার গিন্নি আসিয়া বলিলেন, তা হ্যাঁ বাবা বিপিন, সেই দিন আমি তোমাকে কি পোলাও দিইনি? বিপিন আকাশ হইতে পড়িয়া বলিল, কোন দিন? সেই দিন যেদিন রাত্রে তুমি আর সুধাংশু একসঙ্গে খেলে। কেন বলুন তো? মেয়ে তো আমায় খেয়ে ফেলছে কাল থেকে। একসঙ্গে খেতে বসেছিলে দুইজনে, তোমায় পোলাও দিইনি কেন? তাই নিয়ে। তা তোমায় কি পোলাও দিইনি বলো তো বাবা? কেন দেবেন না? আমার তো মনে হচ্ছে আপনি 2 হাতা, আমার ঠিক মনে হচ্ছে না মাসিমা, এক মনে তো খেয়ে যায়, কত কাজ মাথায়, অত শত কি আর মনে থাকে? কিন্তু আপনি যেন 2 হাতা নাকি 3 হাতা। জমিদার গৃহিণী রান্নাঘরের দোরের কাছে সরিয়া গিয়া ঘরের ভেতর কাহার দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, ওই শোনো, নিজের কানেই শোনো, ও খেয়ে তো আর মিথ্যে কথা বলবে না। কার মুখে কী সব শুনিস, আর তোর অমনি মহাভারতের মতো বিশ্বাস হয়ে গেল। আর এত লাগানি ভাঙানি এ বাড়িতে হয়েছে, এরকম করলে সংসার করি কি করে? সেদিন রাত্রে খাইবার সময় বিপিন সবিষয়ে দেখিল ভাতের পরিবর্তে মিষ্টি পোলাও পাতে দেওয়া হইয়াছে। ভোজনের আয়োজনও প্রচুর। এই বেলা জামাই সঙ্গে খাইতে বসিয়াছে। বিপিন কোনো কিছু জিজ্ঞাসা করা সঙ্গত বলিয়া মনে করিল না। তাহার ইহাও মনে হইল, জমিদার গৃহিণী যে ওই বেলা মানির রাগের কথা তুলিয়াছিলেন, সে কেবল সেইখানে জামাই ছিল না বলিয়াই। জামাই প্রতিদিনই আগে খাইয়া দোতলায় চলিয়া যায়। বিপিন একটু ধীরে ধীরে খায় বলিয়া রোজই তাহার দেরি হয় খাইতে। বিপিন খাওয়া শেষ করিয়া বহির বাটিতে যাইবার সময় দেখিল মানি তাহারই অপেক্ষায় যেন জানালার ধারে দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়া হাসি মুখে বলিল, কেমন হলো বিপিনদা? চমৎকার হয়েছে, সত্যি সুন্দর পোলাও হয়েছিল, খুব খাওয়া গেল। কে রেঁধেছিল? তুই? মানি মুখ টিপিয়া হাসিয়া বলিল, বলো না কে? তুই। ঠিক ধরেছ। তাহলে আজ খুশি তো? মনে কোনো কষ্ট থাকে তো বলো। তা খুশি বই কি, সেদিন যে কাঁদতে কাঁদতে যাচ্ছিলুম পোলাও না খেতে পেয়ে। তবে একটা কষ্ট আছে। কি বলো না? কাল তুই অত রাগ করলি কেন আমার উপর হঠাৎ? আমার কি দোষ ছিল? মানি স্থির দৃষ্টিতে বিপিনের দিকে চাহিয়া বলিল, বলবো? বলতাম না, কিন্তু যখন বলতে বললে তখন বলি। আমার কাছে কখনো কোনো কথা গোপন করতে না বিপিনদা। মনে ভেবে দেখো, বাবার হাত বাক্স থেকে চাকু ছুরি পড়ে গিয়েছিল, তুমি কুড়িয়ে পেয়ে কাউকেই বলনি, শুধু আমায় বলেছিলে, মনে আছে? উহ, সে তো কতকালের কথা, তোর এখনো মনে আছে? মানি সেই কথার কোনো উত্তর না দিয়া বলিয়াই চলিল, সেও তুমি জীবনে এই প্রথম আমার কাছে কথা গোপন করলে। এতে আমার যে কত কষ্ট দিলে তা বুঝতে পারো? তুমি দূরে রেখে চলতে পারলে যেন বাঁচো। ভুল কথা মানি, সেজন্য নয়। কথাটা তোমার মার বিরুদ্ধে বলা হতো নয় কি? ছেলে মানুষই করো না। অন্য কথা গোপনে আর এই কথা গোপনে কোনো তফাৎ নেই। মানি হাসি মুখে কৃত্রিম বিদ্রুপের সুরে বলিল, বেশ গো ধর্মপুত্র যুধিষ্ঠির, বেশ, এখন যা বলি তাই শোনো।
আর ঠিক এই সময় ভেতরে রোয়াকে জমিদার গৃহিণী সাড়া পাইয়া বিপিন চট করিয়া জানালার ধার হইতে সরিয়া গেল। পরদিনই বিপিনকে ধোপাখালির কাছারিতে ফিরিতে হইল। আজকাল বেশ লাগে পলাশপুরের জমিদার বাড়িতে থাকিতে, বিশেষত স্বামীর সঙ্গে পুনরায় আলাপ জমিবার পর হইতে সত্যই বেশ লাগে। কিন্তু সেইখানে বসিয়া থাকিবার জন্য অনাদি চৌধুরী তাহাকে মাহিনা দিয়া নায়েব নিযুক্ত করেন নাই। সমস্ত দিন মহালের কাজে টোটো করিয়া ঘুরিয়া সন্ধ্যাবেলা বিপিন কাছারি ফিরিয়া একা বসিয়া থাকে। ভারী নির্জন বোধ হয় এই সময়টা। পৃথিবীতে যেন কেহ কোথাও নাই। কাছারি ভৃত্যটি রান্নার জোগাড় করিতে বাহির হয়, কাঠ কাটে, আর কখনো বা দোকানে তেল নুন কিনিতে যায়। সুতরাং বিপিনকে থাকিতে হয় একেবারে একা। এই সময় আজকাল মানির কথা অত্যন্ত মনে হয়। সেদিন পোলাও খাওয়ানোর পর হইতে বিপিন মানির কথা বেশি করে ভাবে। এমন একদিন ছিল যখন মানি ছিল তাহার খেলার সাথী। তবে সে অনেক দিনের কথা। যৌবনের প্রথমে বদখেয়ালের ঝোঁকে অন্ধকার রাত্রে পথের ধারে ঘাসের ওপর অর্ধচেতন অবস্থায় শুইয়া মানির মুখ কতবার মনে পড়িত। আরেকবার মনে পড়িয়াছিল বিবাহের দিন। ওহ, বড় বেশি করিয়া মনে পড়িয়াছিল। নববধূর মুখ দেখিয়া বিপিন ভাবিয়াছিল, মানির মুখের কাছে এর মুখ, কিসের সঙ্গে কি। এ কথা সত্য, মানির 16 বছরের সেই লাবণ্যভরা মুখশ্রী আর নাই। এইবার কয়দিন পর মানিকে দেখিয়া বুঝিল যে মেয়েদের মুখের পরিবর্তন যত শীঘ্র আসে, বয়স তাহার বিজয় অভিযানের দৃপ্ত রথচক্ররেখা যত শীঘ্র আঁকিয়া রাখিয়া যায় মেয়েদের মুখে, পুরুষদের মুখে তত শীঘ্র পারে না। কিন্তু তাহাতে কিছুই আসে যায় না। সেই মানি তো বটে। বিপিন ভালোই জানিত জমিদারের মেয়ে মানির সঙ্গে তাহার বিবাহ হইতেই পারে না। সেই জিনিসটা সম্পূর্ণ অসম্ভব। তবুও মানির বিবাহ সংবাদে সে যেন কেমন নিরাশ হইয়া পড়িয়াছিল। আজও তাহার মনে আছে। তখন বিপিনের বাবা বাঁচিয়াছিলেন। মনিবের মেয়ের বিবাহের জন্য তিনি গ্রামের গোয়ালপাড়া হইতে ঘি কিনিয়া টিনে ভর্তি করিতেছিলেন। গাওয়া ঘি বিপিনদের গ্রামে খুব সস্তা, এই জন্য অনাদিবাবু নায়েবকে ঘি জোগাড় করিবার ভার দিয়াছিলেন। বিবাহের পূর্বদিন বৈকালের ট্রেনে বিপিনের বাবা 3 টিন গাওয়া ঘি, 3 টিনে ঘানি ভাঙা সরিষার তেল, তরি তরকারি, কয়েক হাঁড়ি দই লইয়া জমিদার বাড়ি রওনা হইলেন। বিপিন কিছুতেই যাইতে চাহিল না দেখিয়া তাহার বাবা ও মা কিছু আশ্চর্য হইয়াছিলেন। বিপিন তখন গ্রামের মাইনর স্কুলে 3য় পণ্ডিতের পদে সবে ঢুকিয়াছে। মাত্র 20 বছর বয়স। তারপর সব একরকম চুকিয়াই গিয়াছিল। আজ 7 বছর আর মানির সঙ্গে তাহার দেখাশোনা হয় নাই। তারপর কত কি পরিবর্তন ঘটিয়া গেল তাহার নিজের জীবনে। তাহার বাবা মারা গেলেন। কুসঙ্গে পড়িয়া সে কি বদখেয়ালিটাই না করিল। বাবা সঞ্চিত কাঁচা পয়সা হাতে পাইয়া দিন কতক সে ধরাকে সরা দেখিয়া বেড়াইতে লাগিল। তারপর তাহার নিজের বিবাহ হইল। আর বিবাহের বছরখানেক পর বিপিন হঠাৎ একদিন আবিষ্কার করিল যে সে সম্পূর্ণরূপে নিঃস্ব। না আছে হাতে পয়সা, না আছে তেমন কিছু জমি জমা। সে কি ভয়ানক অভাব অনটনের দিন আসিল তারপর। সচ্ছল গৃহস্থের ছেলে বিপিন তেমন অভাব কখনোই কল্পনা করে নাই। ধাক্কা খাইয়া বিপিন প্রথম বুঝিল যে সংসারে একটি টাকা খরচ করা যত সহজ, সেই টাকাটি উপার্জন করা ততটা সহজ নয়। টাকা যেখানে সেখানে পড়িয়া নাই, আয় করিয়া তবে ঘরে আনিতে হয়। কিছুকাল কষ্টভোগের পর বিপিন প্রতিবেশীদের পরামর্শে বাবার পুরনো চাকুরিস্থলে গিয়া উমেদার হল। অনাদিবাবু বিপিনের বাবাকে যথেষ্টই ভালোবাসিতেন। এক কথায় বিপিনকে চাকুরি দিয়া দিলেন। আজ প্রায় 1 বছরের উপর বিপিন এখানে চাকুরি করিতেছে। কিন্তু তাহার এই চাকুরি আদৌ ভালো লাগে না। যত দিন যাইতেছে ততই বিপিনের বৃতৃষ্ণা বাড়িতেছে চাকুরির ওপর। অবশ্যই ইহার অনেক কারণ আছে। প্রথম ও প্রধান কারণ, অনাদিবাবু ও তাহার স্ত্রী টাকার তাগাদায় তাহার রাত্রে ঘুম হয় না। রোজ টাকা আদায়ও হয় না। ছোট জমিদারি, তেমন কিছু আয়ের সম্পত্তি নয়, অথচ তাহাদের প্রতিদিনের বাজে খরচের জন্য নায়েবকে টাকা পাঠাইতে হইবে।
কেবল টাকা পাঠাও আর টাকা পাঠাও এই বলি। রাত্রে ঘুমাইয়া সুখ হয় না। কাল সকালেই আবার অনাদিবাবুর চিরকুট লইয়া বীরু হাঁড়ি পলাশপুর হইতে আসিয়া হাজির হইবে। খাইয়া ভাত হজম হয় না উদ্বেগে। আরও একটি কারণ, ধোপাখালির এই কাছারিতে একা 12 মাস থাকা তাহার পক্ষে ভীষণ কষ্টকর। বিপিন এখনো যুবক। 4-5 বছর আগেও সে বাপের পয়সা হাতে পাইয়া যথেষ্ট স্ফূর্তি করিয়াছে। সেই আমোদের রেশ এখনো মন হইতে যায় নাই। বন্ধুবান্ধব লইয়া আড্ডা দেওয়ার সুখ সে ভালোই বোঝে। যদিও বা পয়সার অভাবে আজ অনেক দিন হইল সেই সব বন্ধ আছে, তবুও গল্পগুজব করিতে মন চায় তার। তাহাতে তো পয়সা লাগে না। বাড়িতে থাকিতে বাড়িতেই 2 বেলা কত লোক আসিত, গল্প করিত। এই দুরবস্থার উপরেও বিপিন তাহাদিগকে চা খাওয়ায়, তামাক খাওয়ায়। বন্ধুবান্ধবদের পান খাওয়ানোর জন্য প্রতি হাটে তাহার 1 গোছ পান লাগে। অত পান সাজিতে হয় বলিয়া মনোরমা কত বিরক্তি প্রকাশ করে। কিন্তু বিপিন মানুষজনের যাতায়াত বড় ভালোবাসে, তাহাদের আদর আপ্যায়ন করিতেও ভালোবাসে। দুরবস্থায় পড়িলেও তাহার নজর ছোট হয় নাই। জমিদারবাবুও তাহার গৃহিণীর মতো। ধোপাখালি গ্রামে ভদ্রলোকের বাস নাই। যত মুচি, গোয়ালা, জেলে প্রভৃতি লইয়া কারবার। তাহাদের সঙ্গে যতক্ষণ কাজ থাকে ততক্ষণই ভালো লাগে। কাজ ফুরাইয়া গেলে তাহাদের সঙ্গে বিপিনের আর এতটুকুও সহ্য হয় না। অথচ একা থাকাও তাহার অভ্যাস নাই। নির্জন কাছারি ঘরে সন্ধেবেলা একা বসিয়া থাকিতে তার মন হাঁপাইয়া ওঠে। এমন একটা লোক নাই যাহার সাথে একটু গল্প গুজব করা যায়। আজকাল এই সময় মানির কথাই বেশি করিয়া মনে পড়ে। কাছারির চাকর ছোকরা ফিরিয়া আসে আর কোনো কোনো দিন তাহার সঙ্গে সামান্য একটু গল্প গুজবও করে। তারপর সে রান্নার জোগাড় করিয়া দেয়। বিপিন রাঁধিতে বসে। কাছারির বাদাম গাছটার পাতায় বাতাস লাগিয়া কেমন যেন একটা শব্দ হয়। ঝোপে ঝাড়ে জোনাকি জলে। জেলেপাড়ার গদাধর পাড়ুয়ের বাড়িতে রোজ রাত্রে পাড়ার লোক জুটিয়া হরিনাম করে। তাহাদের খোল করতালের আওয়াজ পাওয়া যায়। আর ততক্ষণে রান্নাবান্না সারিয়া বিপিন খাইতে বসে। এক একদিন এই সময় হঠাৎ কামিনী আসিয়া উপস্থিত হয়, হাতে 1 বাটি দুধ। রান্নাঘরে উকি মারিয়া বলে, খেতে বসলে নাকি বাবা? এসো মাসি, এসো। এই সবে বসলাম খেতে। এই একটু দুধ আনলাম। ওরে শম্ভু, বাবুকে বাটিটা এগিয়ে দে দেখি, আমি আর রান্নাঘরের ভেতর যাব না। না না, কেন আসবে না মাসি? এসো তুমি, বসো এখানে, খেতে খেতে গল্প করি। কামিনী কিন্তু দরজার চৌকাঠ পার হইয়া আর বেশি দূর এগোয় না। সেখান হইতেই গলা বাড়াইয়া বিপিনের ভাতের থালার দিকে চাহিয়া দেখিবার চেষ্টা করিয়া বলে, তা কি রাঁধলে আজ এই বেলা? আলু ভাতে, আর ওই বেলার মাছ ছিল। ওই দিয়ে কি মানুষ খেতে পারে? না খেয়ে খেয়ে তোমার শরীর ওই রকম রোগা কাটি। একটু ভালো না খেলে দিলে শরীর সারবে কেমন করে? তোমার বাবার আমলে দুধ ঘিয়ে স্রোত বয়ে গিয়েছিল কাছারিতে। এই বড় বড় মাছ, তরি তরকারির তো কথাই নেই। বিপিন জানে কামিনী মাসি বাবার কথা একবার ওঠাবেই কথাবার্তার মাঝখানে। সে কথা না উঠাইয়া বুড়ি যেন পারেই না। সময়ের স্রোত বিনোদ চাটুর্যের নায়েবের পর হইতেই বন্ধ হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া গিয়াছে। কামিনী মাসির পক্ষে তাহা আর এতটুকু অগ্রসর হয় নাই। পৃথিবী নবীন ছিল, জীবনে আনন্দ ছিল, আকাশ বাতাসের রং অন্যরকম ছিল, দুধ ঘি অপর্যাপ্ত ছিল, কাছারির দাপট ছিল, ধোপাখালিতে সত্যযুগ ছিল। বিনোদ চাটুর্যের নায়েবের আমলে সেই সব দিন কি আর কেহ ফিরাইয়া আনিতে পারিবে না? বিনোদ চাটুর্যের সঙ্গে সঙ্গে সব শেষ হইয়া গিয়াছে। ভোজনের উপকরণের স্বল্পতার জন্য কামিনী মাসির অনুযোগ এক প্রকার নিত্য নৈমিত্তিক ঘটনা। তাহা ছাড়া কামিনী মাসি প্রায় দুধটুকু, ঘিটুকু, কোনোদিন বা 1 ছড়া পাকা কলা খাইবার সময় লইয়া হাজির হইবেই হইবে। খানিকটা আপন মনে পুরনো আমলের কাহিনীর বর্ণনা করিয়া বৃদ্ধা উঠিয়া চলিয়া যায়। সে বর্ণনা প্রায় প্রত্যহ সন্ধ্যায় বিপিন শুনিয়া আসিতেছে আজ 1 বছর ধরিয়া। তবুও আবার শুনিতে হয়।
তাহারই পরলোকগত পিতার সম্বন্ধে কথা। না শুনিয়া উপায় কি? দিন দশেক পর বিপিন বাড়ি হইতে স্ত্রীর চিঠি পাইয়া জানিল যে তাহার ভাই বলায় রানাঘাট হাসপাতালে আর থাকিতে চাহিতেছে না। বৌদিদিকে অনবরতই চিঠি লিখিতেছে, দাদাকে বলো বৌদিদি, আমায় এখান থেকে বাড়ি নিয়ে যেতে, আমার অসুখ সেরে গিয়েছে, আর এখানে থাকতে ভালো লাগে না। স্ত্রীর চিঠি পাইয়া বিপিন খুব খুশি হইল না। ইহাতে শুধু কয়েকটি মাত্র সাংসারিক কাজের কথা ছাড়া আর কিছুই নাই। এমন কিছুই বেশি দিন তাহাদের বিবাহ হয় নাই যে দুই একটি ভালোবাসার কথাও চিঠিতে সে স্ত্রীর নিকট আশা করিতে পারে না। আজ বলিয়াই বা কেন? মনোরমা কবেই বা চিঠিতে মধু ঢালিয়াছিল। অবশ্যই এই কথা খানিকটা সত্য যে এতদিন সে বাড়িতেই ছিল। মনোরমার কোনো প্রয়োজনই ঘটে নাই তাহাকে চিঠি লিখিবার। তবুও তো সে 1 বছর পলাশপুরে চাকরি করিতেছে। তাহার এই প্রথম স্ত্রীর নিকট হইতে দূর বিদেশে প্রবাস যাপন। অন্য অন্য স্ত্রীরা কি তাহাদের স্বামীর নিকট এই অবস্থায় এই রকম কাঠখোট্টা চিঠি লেখে? তা বিপিন জানে না এই অবস্থায় স্ত্রীরা স্বামীদের কী রকম চিঠি লেখে। কিন্তু তাহার বিশ্বাস, বিরহিণী স্ত্রীর বিরহ বেদনায় অস্থির হইয়া প্রবাসী স্বামীদের নিকট কত রকমের তাহাদের মনের ব্যথা জানায়, বারবার মাথায় দিব্যি দিয়া বাড়ি আসিতে অনুরোধ করে। নাটক নবেলে সে এই রূপই পড়িয়াছে। প্রথম কথা, মনোরমা তাহাকে চিঠিই বা কয়খানা লিখিয়াছে 1 বছরের মধ্যে? 5-6 খানার বেশি তো নয়। অবশ্য তাহারও একটা কারণ ছিল। সংসারে পয়সার অনটন, একখানা খামের দাম 4 পয়সা। সংসারের খরচ বাঁচাইয়া জোটানো মনোরমার পক্ষে সহজ নয়। সে যাক, কিন্তু সেই 4-5 খানার চিঠিতেও কি 2-একটা ভালো কথা লিখিলে চলিত না? মনোরমার চিঠি আসে, টাকা পাঠাও, চাল নেই, তেল নেই, উমুকের কাপড় নেই, তুমুক কেমন আছে? আমরা ভালো আছি। কখনো এই কথা থাকে না যে একবার বাড়ি এসো, তোমাকে অনেক দিন দেখি নাই, দেখিতে ইচ্ছা করে। বিপিন চিঠি পাইয়া বাড়ি যাইবার উদ্যোগ করিতে লাগিল। স্ত্রীকে দেখিবার জন্য নয়, বলাইকে হাসপাতাল হইতে বাড়ি লইয়া যাইবার জন্য। ছোট ভাইটিকে সে বড় ভালোবাসে। রানাঘাটের হাসপাতালে পড়িয়া থাকিতে তাহার কষ্ট হইতেছে, বাড়ি যাইতে চায়। ভরসা করিয়া দাদাকে লিখিতে পারে নাই, পাছে দাদা বকে। তাহাকে বাড়ি লইয়া যাইতেই হইবে। তাই সে পলাশপুর রওনা হইল। দিন 3 ছুটি চাহিতেই জমিদারবাবু বলিলেন, এই তো সেদিন এলে হে বাড়ি থেকে, আবার এক্ষুনি বাড়ি কেন? বিপিন জমিদারকে সমীহ করিয়া স্ত্রীর চিঠির কথা পূর্বে বলে নাই, এখন বলিল। ভাইকে হাসপাতাল হইতে লইয়া যাইবার কথাও সে বলিল। অনাদিবাবু অপ্রসন্ন মুখে বলিলেন, সে যাও, কিন্তু তুমি বাড়ি গেলে আর আসতে চাও না। জামাই চলে গিয়েছেন, মানি এখানে রয়েছে, সামনের শনিবারে আবার জামাই আসবেন, রোজ 2-3 টাকা খরচ। তুমি মহাল থেকে চলে এলে আদায়পত্র আর হবে না। আমি পড়ে যাব ভীষণ বিপদে। 3 দিনের বেশি আর 1 দিনও যেন না হয়, বলে দিলাম। মানির সঙ্গে দেখা করিবার প্রবল ইচ্ছা সত্ত্বেও বিপিন দেখিল তাহা একরূপ অসম্ভব। সে থাকে বাড়ির মধ্যে, তাহাকে ডাকিয়া দেখা করিতে গেলে হয়তো বা মানির মা সেটা পছন্দ করিবেন না। যাইবার পূর্ব মুহূর্তে কিন্তু বিপিন ইচ্ছাটা কিছুতেই দমন করিতে পারিল না। একটিমাত্র ছুতা ছিল, বিপিন সেইটাই অবলম্বন করিল। সে যাইবার পূর্বে একবার জমিদার গৃহিণীর নিকট বিদায় লইতে গেল। ও মাসিমা, কোথায় গেলেন? ও মাসিমা। ঝি বলিল, মা ওপরে পুজোয় বসেছেন, দেরি হবে নাপতে। এই বসলেন। বিপিন একবার ভাবিয়া একটু ইতস্তত করিয়া বলিল, তাই তো, বসবার তো সময় নেই। রানাঘাট হাসপাতালে যেতে হবে, একটা কথা ছিল। আচ্ছা, আর কেউ আছে? কথাটা না হয় বলে যেতাম। দিদিমণিকে ডেকে দেব? দিদিমণি রান্না বাড়িতে রয়েছে, ডাকবো? তা মন্দ নয়, তাই না হয় দাও।
কথাটা বলেই যাই। জি বাড়ির ভেতর চলিয়া গেল এবং একটু পরে মানি বাহিরে রোয়াকে আসিয়া দাঁড়াইয়া বলিল, এই যে বিপিনদা, কখন এলে? এসেছি ঘন্টা 2 হলো, কর্তার কাছে কাজ ছিল। আমি 3 দিনের ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি। জি তখনও রোয়াকে দাঁড়াইয়া আছে দেখিয়া মানি বলিল, যা তো হিমি, ওপরে আমার ঘর থেকে কর্পূরের শিশিটা নিয়ে বামুন ঠাকুরনকে রান্নাঘরে দিয়ে আয় তো। ঝি চলিয়া গেল। মানি বিপিনের দিকে চাহিয়া বলিল, 2 ঘন্টা এসেছ বাইরে? কই, আমি তো শুনিনি। চা খেয়েছ? না। তুমি কখন যাবে? কেন, এখন হঠাৎ বাড়ি যাচ্ছ যে? বিপিন এদিক ওদিক চাহিয়া নিম্নকণ্ঠে বলিল, সেই কৈফয়ত তোমার বাবার কাছে 1 দফা দিয়ে এসেছি, তোমার কাছেও আবার দিতে হবে নাকি? নিশ্চয়ই দিতে হবে, আমি তো জমিদারের মেয়ে, দেবে না কেন? তবে দিচ্ছি। আমার ভাই বলাইকে তোর মনে আছে? সেই একবার কেবল বাবার সঙ্গে এখানে এসেছিল, তখন সে ছেলে মানুষ, সে এখন রানাঘাট হাসপাতালে। তারপর বিপিন সংক্ষেপে বলাইয়ের অসুখের ব্যাপারটা বলিয়া গেল। মানি বলিল, চা খেয়ে যাও, বসো, আমি করে আনি। বিপিন রাজি হইল না, বলিল, থাক মানি, আমায় অনেকটা পথ যেতে হবে এই বেলা। একটা কথা জিজ্ঞাসা করি, যদি আমার আসতে 2-1 দিন দেরি হয়, কর্তাবাবুকে বলে ছুটি মঞ্জুরি করিয়ে দিতে পারবি? মানি বরাভয় দানের ভঙ্গিতে হাত তুলিয়া চাপা হাসি মুখে কৃত্রিম গাম্ভীর্যের সুরে বলিল, নির্ভয়ে চলে যাও, অভয় দিচ্ছি। 3 দিনের জায়গায় 7 দিন থেকে এসো, বাবাকে শান্ত করবার ভার আমার উপর রইল। বিপিন হাসিয়া বলিল, বেশ, বাঁচলাম। দেবী যখন অভয় দিলেন, তখন আর কাকে ডরাই। চলি তবে। না, একটু দাঁড়াও, কিছু না খেয়ে যেতে পারবে না। সেই কোন কালে ধোপাখালি থেকে খেয়ে বেরিয়েছ, একটু জল খেয়ে যেতেই হবে, আমি আসছি। মানি উত্তরের অপেক্ষা না করিয়াই বাড়ির ভেতর চলিয়া গেল এবং একটু পরে একখানা আসন আনিয়া রোয়াকের একপাশে পাতিয়া দিয়া বলিল, এসো, বসো উঠে। এই বলিয়া সে আবার ক্ষিপ্রপদে অদৃশ্য হইল। মানির আগ্রহ দেখিয়া বিপিন মনে কেমন এক ধরনের অপূর্ব আনন্দ অনুভব করিল। এই অনুভূতি তাহার পক্ষে সম্পূর্ণ নতুন। এমনকি সেই দিন পোলাও খাওয়ানোর দিনও হয় নাই। সেই দিন সে সেই ব্যাপারটাকে খানিকটা সাধারণ ভদ্রতা আর খানিকটা মানির রাঁধিবার বাহাদুরি দেখানোর আগ্রহের ফল বলিয়া ভাবিয়াছিল। কিন্তু আজ মনে হইল মানির এই টান আন্তরিক। মানি তাহার সুখ দুঃখ বোঝে। বিপিনের সত্যই ক্ষুধা পাইয়াছে। ভাবিয়াছিল রানাঘাটের বাজারে কিছু খাইয়া লইয়া তবে মিশন হাসপাতালে সে যাইবে। আচ্ছা, মানি কি করিয়া তাহা বুঝিল? একটা থালায় মানি খাবার আনিয়া বিপিনের সামনে রাখিয়া বলিল, খেয়ে নাও, আমি চায়ের জল বসিয়ে এসেছি, দৌড়ে চা করে আনি। থালার দিকে চাহিয়া বিপিনের মনে হইল বাড়িতে এমন কিছু খাবার ছিল না। তেমন কৃপণী বটে জমিদার গিন্নি। মানি বেচারি হাতের কাছে তাড়াতাড়ি যাহা পাইয়াছে, কিছু মুড়ি, 1 থাবা দুধের সর, খানিকটা গুড়, এরই মধ্যে আবার 2খানা থিন অ্যারারুট বিস্কুট, তাহাই আনিয়া ধরিয়া দিয়াছে। মানি ইতিমধ্যে 1 মালা নারিকেল ও 1খানা দা হাতে ব্যস্তভাবে আসিয়া হাজির হইল। কোথাও হইতে নারিকেল মালাটি খুঁজিয়া টানিয়া বাহির করিয়াছে এইমাত্র। নারকল খাবে বিপিনদা? দাঁড়াও, একটু নারকল কেটে দিই। কুড়ুনিখানা খুঁজেই পেলাম না, তোমার আবার দেরি হয়ে যাবে। কেটে দিই, খাও। মুড়ি দিয়ে, সর দিয়ে, গুড় দিয়ে মাখো, আস্তে আস্তে বসে খাও। আবার কখন খাবে তার কোনো ঠিক নেই। চা আনি। একটু পরে যখন চা হাতে মানি আসিয়া দাঁড়াইল, তখন বিপিন যেন নতুন চোখে মানিকে দেখিল। মানি যেন তাহার কাছে এক অনুভূতপূর্ব বিস্ময় ও তৃপ্তির বার্তা বহন করিয়া আনিল। এই আগ্রহভরা আন্তরিকতা, এই যত্ন বিপিন কখনো মনোরমার নিকট হইতে পায় নাই। মনোরমা যে তাহাকে তাচ্ছিল্য করিয়া থাকে, ভালোবাসে না, তাহা নয়।
সে অন্য ধরনের মেয়ে। গোটা সংসারটার দিকে তাহার দৃষ্টি। মা, বিনা, ছেলে মেয়ে, এমনকি বাড়ির কৃষাণের দিকেও পর্যন্ত। একা বিপিনের সুখ দুঃখ দেখিবার অবকাশ তাহার নাই। বিপিনের নিজের সংসারে 5 জনের মধ্যে একজন হইয়া মনোরমার যৌথ সেবার কিছু অংশ পাইয়া আসিয়াছিল এতদিন। তাহাতে এমন তৃপ্তি কোনোদিন সে পায় নাই। চা পান শেষ করিয়া বিপিন উঠিল, বলিল, মাসিমার সঙ্গে আর দেখা হলো না। বলিস আমার কথা মানি, চললুম। আচ্ছা, এসো, কিন্তু বেশি দিন নয়। বেশি দেরি করলে চাকরির জন্য আমি দায়ী নই, কিন্তু মনে থাকে যেন। খানিকটা আগে অভয় দিয়েছ দেবী, মনে আছে? 2 মাস দেরি করলেও কি অভয় দেওয়া বহাল হইল? বারে, আমি বলেছি 3 দিনের জায়গায় 7 দিন, না হয় ধরো 10 দিন, না হয় ধরো 1 মাস, না হয় ধরো 3 মাস। ওসব হবে না। সোজা কথা শোনো বিপিনদা, আমার তো বাবার কাছে বলবার মুখ থাকা চাই। তারপর গম্ভীর মুখে বলিল, কথা দিয়ে যাও, কদিনে আসবে? না, সত্যি বলো, তোমার কথা আমার বিশ্বাস হয় না। আমি কি বলেছিলাম প্রথম দিন, মনে আছে? বিপিন কৃত্রিম ব্যঙ্গের সুরে বলিল, হ্যাঁ, বলেছিলে চাকরিতে টিকে থাকলে তুমি আমার ভালোর চেষ্টা করবে। মানি হাসিয়া বলিল, মনে আছে তাহলে? তা বেশ, এখন এসো তাহলে, বেলা গেল। পথে উঠিয়াই মানির কথা মনে করিয়া বিপিনের দুঃখ হইল। বেচারি ছেলে মানুষ, সংসারের কি জানে? জমিদারির যা অবস্থা, মানি কি উন্নতি করিয়া দিবে তাহার? দেনা ইতিমধ্যে প্রায় 5-6 হাজারে দাঁড়াইয়াছে রানাঘাটের গোবিন্দপালের গদিতে। সদর খাজনা দিবার সময় প্রতি বছর তাহার নিকট হ্যান্ড নোট কাটিতে হয়। ইহা অবশ্য বিপিন এইখানে চাকুরিতে ভর্তি হইবার পূর্বের ঘটনা। খাতাপত্র দেখিয়া বিপিন জানিতে পারিয়াছে, গোবিন্দপাল নালিশ ঠুকিলে জমিদারি নিলামে চড়িবে। মানি মেয়ে মানুষ, বিষয় সম্পত্তির কি বোঝে? ভাবিতেছে সে মস্ত জমিদারের মেয়ে, চেষ্টা করিলেই বিপিন দাদার বিশেষ উন্নতি করিয়া দিতে পারিবে। বিপিনের হাসি পাইল, দুঃখও হইল। বেচারি মানি,